সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা, কিন্তু কিভাবে? বাংলাদেশ জুড়ে বিরাট জল্পনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে স্বাধীনতা দিবসের নাটকেই রাজাকার চরিত্র নিষিদ্ধ, কারণ এমপি নিজেই তো আছেন উপস্থিত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বদলে গেছে বাংলাদেশের সমীকরণ, আওয়ামী লীগ নেতাদের সুখবর দিলে সারিক, ফিরছেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জাতিসংঘের চিঠিতে উদ্বেগ প্রকাশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব গণভোট থেকে জুলাই সনদ, বাতিলের আতঙ্কে এনসিপি জামায়াত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইস্টার সানডেতে সরকারি ছুটির দাবিতে খ্রিস্টান সম্প্রদায়ের মানববান্ধব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব মৃত্যুদণ্ডকে চ্যালেঞ্জ, আইনি চিঠি হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও অটুট, মার্কিন গোয়েন্দা তথ্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যুক্তরাষ্ট্রের আরেকটি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় ১.৫ বছরের বেশি সময় ধরে দলটির সঙ্গে জাতীয় রাজনীতির সম্পর্ক নেই। শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে। অনুমান করা হচ্ছে তার আমলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও রয়েছেন সেখানে। দেশের বহু নেতা কোথাও না কোথাও আত্মগোপন করে রয়েছেন। হাসিনা চলতি মাসের গোড়ার দিকে দলের বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকে তিনি তাদের মাঠে নামার নির্দেশ দেন। উদ্দেশ্যে স্থানীয় সরকার নির্বাচন। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি গণমাধ্যমে দাবি করা হয়েছে শেখ হাসিনা দেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুত, অপেক্ষা করছেন মাহেন্দ্রক্ষণের। কোনো কোনো প্রান্ত থেকে বলা হচ্ছে হাসিনাকে দেশে ফেরাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে উদ্যোগ নিয়েছেন। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করে ইউনূস সরকার। তাকে হাতিয়ার করে বাংলাদেশ নির্বাচন কমিশন দলটির প্রতি ফ্রিজড করে দেয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছে। জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভোট প্রচারের সময় জামায়াত ছিল বেশ আত্মপ্রত্যয়ী, নিশ্চিত ছিল তারাই ক্ষমতা দখল করতে চলেছে। ভোটের আগে বেশ কয়েকটি জনমত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে জামায়াত সরকার গঠন করতে চলেছে। যুক্তি হিসেবে তারা তুলে ধরে আমেরিকার সমর্থন। আমেরিকাও কিন্তু চেয়েছিল জামায়াত ক্ষমতা দখল করুক, কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। তারা ভোট দিয়েছে বিএনপিকে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের কাঁধে গুরুদায়িত্ব। সেই সব দায়িত্বের মধ্যে রয়েছে দেশটিকে আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলা। বিভিন্ন দেশের কাছে আগের সরকার মোটা টাকা ঋণ করেছে, সেই ঋণ পরিশোধ করার দায়িত্ব এখন তারেক সরকারের। সেই সব দায়িত্বের পাশাপাশি গুরুদায়িত্ব হল হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, জাতীয় রাজনীতির অঙ্গন আওয়ামী লীগের জন্য খুলে দেওয়া। সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে জাতিসংঘ আগামী এপ্রিল বা মে মাসের মধ্যে আওয়ামী লীগকে জাতীয় রাজনীতিতে ফেরাতে সক্রিয় ভূমিকা নিতে চলেছে। যদিও সেই তথ্য ঠিক নয়, জাতিসংঘ থেকে এই নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকেরা জাতিসংঘের গত জুলাই-অগাস্টের একটি রিপোর্টের কথা বলছেন। সেই রিপোর্টে বলা হয়েছে অপরাধের বিচার হতে হবে, তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা নয়। সেই সঙ্গে বলেছেন তারা অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাসী। সম্প্রতি একটি গণমাধ্যমের তরফে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সাক্ষাৎকার নেওয়া হয়। সেই সাক্ষাৎকারে তাকে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তারেক তার জবাবে দলটির নাম উচ্চারণ করেননি, তবে জানিয়ে দেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। তারেকের ওই বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিনিও চাইছেন আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরে আসুক, কিন্তু তারা কিভাবে ফিরবে, বিএনপি বা কিভাবে তাদের জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনবে, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। একটি বিষয়ে কোনো প্রান্তেই কোনো সন্দেহ নেই যে আগের সরকারের জারি করা নিষেধাজ্ঞার এখন আর কোনো মূল্য নেই। তাছাড়া হাসিনা নিজেই জানিয়েছিলেন ইউনূস সরকার অবৈধ, তাই সেই সরকারের নিষেধাজ্ঞারও কোনো বৈধতা থাকে না। এদিকে গুঞ্জন রয়েছে আওয়ামী লীগের লবিস্ট ফার্মগুলি জাতিসংঘকে বোঝানোর চেষ্টা করছে, চাইছে জাতিসংঘের মধ্যস্থতা। জাতিসংঘকে তারা কতটা বোঝাতে সক্ষম হবে সেটা এখন দেখার বিষয়। আওয়ামী লীগের ফেরার বিষয়ে আন্তর্জাতিক প্রভাবের বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে একটা নাটকে
রাজাকার চরিত্রে অভিনয় করতে দেওয়া হয়নি। বাধা দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি মাসুদ পারভেজ রাসেল। ছোট ছোট বাচ্চারা নাটক করবে, মুক্তিযুদ্ধের গল্প বলবে, সেখানে রাজাকার চরিত্র থাকবে, কারণ সেটাই ইতিহাস। এটুকু সইল না। রাজাকার চরিত্র মঞ্চে দেখালে কোথাও কি আয়না দেখার ভয় কাজ করছিল? প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসে। জামায়াতে ইসলামী কোনো সাধারণ রাজনৈতিক দল না। ১৯৭১ সালে এই দলের নেতারা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে এই দেশের মানুষ হত্যা করেছে, নারীদের ধর্ষণে সহায়তা করেছে, মুক্তিযুদ্ধীদের ধরিয়ে দিয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই অপরাধের বিচার করেছে, একাধিক নেতার ফাঁসিও হয়েছে। এই দলটার হাতে মানুষের রক্ত আছে। এটা কোনো রাজনৈতিক অভিযোগ না, এটা বিচারিকভাবে প্রতিষ্ঠিত। সেই দলের একজন লোক আজকে এমপি হয়ে বসে আছেন এবং স্বাধীনতা দিবসের মঞ্চে নাটকের রাজাকার চরিত্র সরিয়ে দিচ্ছেন। এর চেয়ে বড় প্রহসন আর কি হতে পারে? বিএনপির কথাও আসে এই প্রসঙ্গে, কারণ এই দুটো দল এখন একই রাজনৈতিক ঘরানায় চলছে। বিএনপির জন্মটা সেনানিবাসে, জিয়াউর রহমান ক্যান্টনটে বসে দল বানিয়েছিলেন। গণতন্ত্রের কথা বলা একটা দল যখন ক্যান্টনটে জন্ম নেয়, তখন সেই গণতন্ত্রের দাবির ভিতরটা কেমন ফাঁকা সেটা বুঝতে খুব বেশি চিন্তা করতে হয় না। ফেব্রুয়ারির পাতানো নির্বাচনে বড় বড় দলগুলোকে বাইরে রেখে জনগণের অংশগ্রহণ ছাড়া যে ক্ষমতা এসেছে তার ছায়াতলে এখন এইসব ঘটছে। নাটকের শেষটা শুনলে গা শিরশির করে। রাজাকার চরিত্র বাদ দিয়ে শেষমেশ বাবা ছেলে সম্পর্কের একটা দৃশ্য দিয়ে নাটকটা শেষ করা হয়েছে। মুক্তিযুদ্ধের নাটক থেকে রাজাকার মুছে দিয়ে বাবা ছেলের গল্প বানানো হলো। ইতিহাস থেকে খলনায়ক মুছে ফেলার এই চেষ্টাটা আসলে নতুন না। জামায়াত আর বিএনপি মিলে বছরের পর বছর ধরে এই কাজটাই করে আসছে, কখনো পাঠ্য বইয়ে, কখনো রাজনৈতিক বক্তব্যে, আর এখন সরাসরি স্বাধীনতা দিবসের মঞ্চে। রাজাকার যখন এমপি হয় তখন দেশে এসবই হবে। এটা অবাক হওয়ার কিছু না। এটা সেই রাজনৈতিক স্বাভাবিক পরিণতি যেটা যুদ্ধাপরাধীদের পুনর্বাসন দিয়ে তাদের ভোটের মাঠে ফিরিয়ে এনে তাদের হাতে ক্ষমতার ভাগ দিয়ে গড়ে উঠেছে। একটা দেশ যখন তার নিজের ইতিহাসকে অস্বীকার করতে শুরু করে, সেটা ধীরে ধীরে ভিতর থেকে ভাঙে। আলমডাঙ্গার ওই মঞ্চে সেই ভাঙনের একটা ছোট কিন্তু স্পষ্ট ছবি দেখা গেল। রাজনীতিতে শূন্য বলে কিছু হয় না, শূন্যস্থান কোনো না কোনোভাবে পূরণ হয়ে থাকে। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ সক্রিয়ভাবে দীর্ঘদিন ধরেই নেই, ফলে তারা না থাকায় একটা শূন্যস্থান তৈরি হয়েছিল ঠিক। অনেকে মনে করছে ইউনূস ক্ষমতায় আসীন হলেও সেই শূন্যস্থান শূন্যই রয়ে গিয়েছে। বিএনপি ক্ষমতায় প্রত্যাবর্তন সেই শূন্যস্থান অনেকটাই পূরণ হয়েছে। পুরোপুরি না হওয়ার কারণ আওয়ামী লীগ এখন জাতীয় রাজনীতি থেকে অনেক দূরে। তাদের বাদ দিয়ে যে পদ্মাপাড়ের কোনো রাজনীতি হতে পারে না বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এই প্রেক্ষাপটে ভারতের একটি বিখ্যাত দৈনিক দ্য স্টেটসম্যান পত্রিকায় তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন নতুন করে হাসিনার দেশে ফেরার বিষয়টি উস্কে দিয়েছে, জনমনে আলোচনার ঝড় তুলেছে। এই পত্রিকাটি স্বাধীনতা দিবসের প্রাক্কালে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে হাসিনা অভিযোগ করেছেন, দেশীয় বিদেশি শক্তির মদতে স্বাধীনতা বিরোধী শক্তিগুলি মুক্তিযুদ্ধের আদর্শকে নস্যাৎ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা বলেন, দেশ এক কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। বহু বাধা পেরিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার পর এখন সকল অর্জনকে ক্ষুণ্ণ করার এক গোপন ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে লড়াই করতে হবে। বিশ্লেষকেরা বলছেন, ইদানিং বাংলাদেশে একটি নতুন ধারার রাজনীতি তৈরি হয়েছে। সেই রাজনীতি হল মুক্তিযুদ্ধের আদর্শকে বিনষ্ট করা। দেশভাগ কিংবা পলাশির যুদ্ধকে ৭১-এর মুক্তিযুদ্ধের চেয়ে বড় করে দেখানোর একটা চেষ্টা চলছে। এমনকি বাংলাদেশ ৩ বার স্বাধীন হয়েছে বলেও কোনো কোনো পক্ষ থেকে দাবি করা হচ্ছে। প্রতিবেদনে ইউনূসের শাসনকাল নিয়েও কঠোর সমালোচনা করা হয়েছে। ইউনূস তার শাসনামলে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, ইতিহাস বিকৃত করার চেষ্টা চালিয়েছেন। ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। দেশের যেখানে মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য ছিল সব ভেঙে ফেলেন ইউনূসের শাগরেদরা। গত ৫৫ বছরের রেকর্ড ভেঙে ব্যাংক থেকে নেওয়া হয়েছে ৩.৫ কোটি টাকার ঋণ, আর বিনিয়োগ শূন্যের কোঠায় নেমে এসেছে। দেশের অর্থনীতি তলানিতে চলে গিয়েছে। ২০২৪-এর আন্দোলনে আপামর জনগণ অংশ নিয়েছিল বলে দাবি করা হচ্ছে, যদিও পরবর্তীকালে জানা যায় এটি ছিল আমেরিকার নকশা। আমেরিকা চেয়েছিল তাদের পছন্দের একটি সরকার ক্ষমতায় আসীন হোক। সেই নীল নকশার ফলশ্রুতি হিসেবেই ইউনূস ক্ষমতায় আসীন হন। তবে বেশি দিন তার পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হয়নি। শেখ হাসিনার শাসনকাল নিয়েও কম প্রশ্ন ওঠেনি। হাসিনা নিজের মুখেও সে কথা স্বীকার করে নিয়েছেন, নির্দ্বিধায় জানিয়ে দেন তার আমলেও কিছু ভুল ত্রুটি হয়েছিল। কিন্তু তদর্কী সরকারের আমল একদিকে যেমন দুর্নীতি করে গিয়েছে, সমান্তরালভাবে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টাও চালিয়েছে। ফলে ইউনূস সরকার বিদায় নেওয়ায় দেশবাসী অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
এই বদলে যাওয়া পরিস্থিতিতে একটা প্রশ্ন নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। হাসিনা কি তবে ফিরছেন? আওয়ামী লীগ কি আবার আগের মতো সক্রিয় রাজনীতি করতে দেখা যাবে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এটা অনেকটাই তারেক রহমানের ওপর নির্ভর করছে। একটি বিষয় লক্ষ্য করলে দেখা যাবে জামায়াত কিন্তু নতুন বিএনপি সরকারকে অস্বস্তিতে রাখার জন্য সব ছক তৈরি করে রেখেছে। তাদের সঙ্গে রয়েছে বাকি বিরোধীরা। বিএনপি সরকারকে মেয়াদ পূর্ণ করতে হলে কিন্তু আওয়ামী লীগের ওপর নির্ভর করতে হবে। সুতরাং আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরতে না পারলে সবথেকে বেশি মুশকিলে পড়বেন তারেক রহমান। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, দলটি রাজনৈতিক বক্তব্য ও সমাবেশের ওপর অসামঞ্জস্যপূর্ণ বিধিনিষেধ, গণগ্রেপ্তার এবং সুষ্ঠু বিচারের অধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গত ২৯ ডিসেম্বর ডা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে এসব বিষয় তুলে ধরা হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন সন্ত্রাসবাদ মোকাবিলাকালীন মানবাধিকার রক্ষা বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি বেন সল, ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশনের যোগাযোগ বিষয়ক ভাইস চেয়ার ম্যাথিউ জিলেট এবং বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মার্গারেট স্যাটারথুইট। জাতিসংঘের বিশেষজ্ঞরা জানিয়েছেন এসব পদক্ষেপ নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি আইসিসিপিআর এর আওতায় সংগঠনের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, মত প্রকাশ, জনহিতকর কাজে অংশগ্রহণ এবং সুষ্ঠু বিচারের অধিকারের উপর অপ্রয়োজনীয় এবং অসামঞ্জস্যপূর্ণ বিধিনিষেধ আরোপ করতে পারে। চিঠিতে উল্লেখ করা হয় ২০২৫ সালের মে মাসে আইন সংশোধনের পর শেখ হাসিনা ও অন্যান্য দলীয় নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটি বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রাজনৈতিক কর্মকাণ্ড, জনসভা, প্রকাশনা, গণমাধ্যম প্রচার এবং নির্বাচনে অংশগ্রহণ। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করেছে, যার ফলে জাতীয় নির্বাচনে দলটি অংশ নিতে পারেনি। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সংগঠন করার স্বাধীনতার ওপর সবচেয়ে গুরুতর বিধিনিষেধগুলোর একটি। এটি কেবল অত্যন্ত ব্যতিক্রমী পরিস্থিতিতেই ব্যবহার করা উচিত। চিঠিতে আওয়ামী লীগের যোগাযোগ বা প্রচারণার ওপর বিধিনিষেধ নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে শেখ হাসিনার ভাষণ প্রচার বন্ধ করা এবং সংশোধিত সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যুক্ত যে কোনো ধরনের প্রচার নিষিদ্ধ করা। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঢালাও নিষেধাজ্ঞা উস্কানি বা সহিংসতাকে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু না করে বরং রাজনৈতিক বিতর্ককে স্তব্ধ করে দেওয়ার ঝুঁকি তৈরি করে। সমাবেশ এবং নির্বাচন প্রসঙ্গে সতর্ক করা হয়েছে যে আওয়ামী লীগের সমর্থনে যে কোনো জমায়েতের উপর ঢালাও নিষেধাজ্ঞা অসামঞ্জস্যপূর্ণ। একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচন থেকে বাদ দেওয়া বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি দুর্বল করে এবং ভোটারদের প্রকৃত প্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করার ঝুঁকি তৈরি করে। জাতিসংঘের বিশেষজ্ঞরা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট বলে পরিচিত ব্যক্তি, সাংবাদিক ও আইনজীবীদের গণগ্রেপ্তারের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া পুলিশ হেফাজতে মৃত্যু, কিছু মরদে নির্যাতনের চিহ্ন এবং ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর কিছু সহিংসতাকারীদের দেওয়া ঢালাও দায়মুক্তি খবর নিয়েও চিঠিতে উদ্বেগ জানানো হয়েছে। তারা বলেছেন, ঢালাও দায়মুক্তি আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। শেখ হাসিনার মামলার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সুষ্ঠু বিচারের নিশ্চয়তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পছন্দের আইনজীবী নিয়োগে বাধা, আত্মপক্ষ সমর্থনের জন্য অপর্যাপ্ত সময় এবং বিচার প্রক্রিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে সুষ্ঠু বিচারের মানদণ্ড লঙ্ঘিত হলে আন্তর্জাতিক আইনের অধীনে যে কোনো মৃত্যুদণ্ড স্বেচ্ছাচারী হিসেবে গণ্য হতে পারে। জাতিসংঘের চিঠিতে বাংলাদেশ সরকারকে 10টি বিস্তারিত প্রশ্ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে কোন সুনির্দিষ্ট, বর্তমান এবং বাস্তব ঝুঁকির কারণে আওয়ামী লীগের ওপর দলগত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এই নিষেধাজ্ঞা কতদিন স্থায়ী হবে, এর বিরুদ্ধে কী ধরনের আইনি প্রতিকার রয়েছে এবং নির্বাচনের আগে সুষ্ঠু বিচারের অধিকার ও রাজনৈতিক বহুত্ববাদ নিশ্চিত করতে কী কী সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সরকারের যে কোনো উত্তর 60 দিনের মধ্যে জনসম্মুখে প্রকাশ করা হবে। এতে বাংলাদেশকে গৃহীত পদক্ষেপগুলো পর্যালোচনা ও সংশোধনের আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন যে গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের স্বাধীন ও নিরপেক্ষ আদালতে সুষ্ঠু বিচারের মাধ্যমে জবাবদিহিতার আওতায় আনা উচিত। একই সাথে একটি পুরো দল, তার সমর্থক এবং সামগ্রিক গণতন্ত্রকে প্রভাবিত করে এমন সমষ্টিগত রাজনৈতিক বিধিনিষেধের বিরুদ্ধে সতর্ক করা হয়েছে। এই চিঠিটি জাতিসংঘের 3 জন বিশেষ দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞের পাঠানো এক আনুষ্ঠানিক চিঠি।
তারা বলছেন, বাংলাদেশে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করা, তাদের সভা, বক্তব্য, প্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রকাশনা এবং নির্বাচনে অংশ নেওয়া বন্ধ করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক হতে পারে। তাদের মূল কথা হল, কেউ অপরাধ করে থাকলে তার ব্যক্তিগত বিচার হতে পারে, কিন্তু পুরো একটি রাজনৈতিক দলকে এভাবে বন্ধ করে দেওয়া কোনো যথাযথ নোটিশ, শুনানি বা কার্যকর আপিলের সুযোগ ছাড়া খুবই উদ্বেগের বিষয়। তারা আরও উদ্বেগ প্রকাশ করেছেন গণগ্রেপ্তার, হেফাজতে নির্যাতন, সন্দেহজনক মৃত্যু এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার ন্যায্যতা নিয়ে। সহজ ভাষায় এই চিঠি বলছে যে বিচার হতে হলে তা ন্যায়সঙ্গত, ব্যক্তিভিত্তিক এবং আইনের সঠিক প্রক্রিয়া মেনে হতে হবে। ইস্টার সানডেকে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের মতে, ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটি সরকারি ছুটির আওতায় না থাকায় ধর্মীয় আচার পালনে তাদের নানাবিধ বাস্তব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মঙ্গলবার ৩১ মার্চ সকাল ১১টায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন গির্জা ও খ্রিস্টান সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা বলেন, ইস্টার সানডে খ্রিস্টান বিশ্বাসের অন্যতম প্রধান স্তম্ভ, কিন্তু বাংলাদেশে এটি কর্মদিবস হিসেবে থাকায় অনেক চাকরিজীবী ও শিক্ষার্থীকে ধর্মীয় কর্তব্য পালন এবং পেশাগত দায়বদ্ধতার মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হয়। নির্মল রোজারিও তার বক্তব্যে বলেন, একটি অন্তর্ভুক্তমূলক রাষ্ট্রে সকল ধর্মের মানুষের প্রধান উৎসবগুলোতে সমান সুযোগ থাকা প্রয়োজন। ইস্টার সানডেতে ছুটি না থাকা আমাদের ধর্মীয় অধিকার চর্চায় অন্তরায়। সংগঠনের মহাসচিব হেমন্ত আইকোরায়া বলেন, এটি আমাদের নতুন কোনো দাবি নয়, দীর্ঘদিন ধরে আমরা এই ন্যায্য দাবি জানিয়ে আসছি। আমরা আশা করি সরকার প্রশাসনিক ও নীতিগত দিক বিবেচনা করে দ্রুত একটি বাস্তবসম্মত সমাধানে পৌঁছাবে। রমনা ক্যাথেড্রাল চার্চের পাল পুরোহিত ফাদার অ্যালবার্ট টি রোজারিও বলেন, বিশ্বের অধিকাংশ দেশেই ইস্টার সানডে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ছুটি। বাংলাদেশেও এই স্বীকৃতি দিলে তা ধর্মীয় স্বাধীনতার চর্চাকে আরও অর্থবহ ও সুসংহত করবে। মানববন্ধনে ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মঞ্জু মারিয়া পালমা এবং যুগ্ম মহাসচিব জেমস সুব্রত হাজরা একাত্মতা প্রকাশ করেন। তারা বলেন, বিষয়টি কেবল ছুটির নয়, বরং নাগরিক ন্যায্যতা ও সমতার প্রতীক। জেমস সুব্রত হাজরা প্রস্তাব করেন, আসন্ন ৫ই এপ্রিল ইস্টার সানডে উপলক্ষে সরকার অন্তত নির্বাহী আদেশে একদিনের ছুটি ঘোষণা করে একটি ইতিবাচক সূচনা করতে পারে। প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত ৩০ মার্চ প্রধানমন্ত্রী বরাবর একটি লিখিত অনুরোধপত্র জমা দেওয়া হয়েছে। সেখানে ইস্টার সানডেকে স্থায়ীভাবে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা তুলে ধরা হয়েছে। মানববন্ধনে বক্তারা হুঁশিয়ার দিয়ে বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের এই প্রাণের দাবি দীর্ঘকাল উপেক্ষা করা হলে তারা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। তারা বিশ্বাস করেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এই দাবিটি সহানুভূতির সাথে বিবেচনা করবে। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর না করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিকে চিঠি দিয়েছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পক্ষে যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক খ্যাতনামা আইন প্রতিষ্ঠান কিংসলে নেপলি। সোমবার পাঠানো ওই চিঠিতে অবিলম্বে ট্রাইব্যুনালের দেওয়া রায় বাতিলের দাবিও জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক মানদণ্ড মেনে নতুন ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার ও ট্রাইব্যুনাল কী পদক্ষেপ নিচ্ছে তা আগামী ১৪ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। এই উকিলের চিঠিতে ট্রাইব্যুনালের বৈধতা স্বীকার করা হচ্ছে না, বরং তাদের এই বিচারের এখতিয়ারকে চ্যালেঞ্জ করা হচ্ছে। চিঠিতে দাবি করা হয়, হাসিনার বিচার এমন এক রাজনৈতিক পরিবেশে হয়েছে যেখানে আওয়ামী লীগ ও দলটির সমর্থকদের বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৫-এর মে মাসে সন্ত্রাসবিরোধী আইনে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা, দলের সমর্থক আইনজীবীদের গণগ্রেফতার ও কর্মীদের ওপরে প্রাণঘাতী হামলার অভিযোগ রয়েছে। চিঠিতে বলা হয়েছে, ১৯৭৩-এর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন মূলত ১৯৭১-এর মুক্তিযুদ্ধকালীন অপরাধগুলি বিচারের জন্য গঠন করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সংশোধনের মাধ্যমে এর আওতা বাড়ানো হয়েছে, যা আইনের উদ্দেশ্যের বাইরে। সাধারণ ফৌজদারি আদালতেই হাসিনা ও তার সরকারের অন্য মন্ত্রী ও কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলি বিচারযোগ্য বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। বর্তমান ট্রাইব্যুনালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলা হয়েছে, বিচারক ও প্রসিকিউশন টিম রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়ে এটি পুনর্গঠন করা হয়েছে। বিচারকদের অপসারণ ও নতুন নিয়োগ প্রক্রিয়াও অস্বচ্ছ। চিফ প্রসিকিউটর সহ সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে রাজনৈতিক যোগ ও পক্ষপাতের অভিযোগ আনা হয়েছে।
ঢালাও দুর্নীতির অভিযোগও উল্লেখ করা হয়েছে, যা ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। চিঠিতে বলা হয়েছে, উপযুক্ত নোটিশ ছাড়াই হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। অভিযুক্তকে তার পছন্দের আইনজীবী নিয়োগের অধিকার প্রয়োগের সুযোগও দেওয়া হয়নি। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর সঙ্গে অভিযুক্তের যোগাযোগের সুযোগও ছিল না। আইনজীবীদের দাবি, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার কেবল ব্যতিক্রমী ক্ষেত্রে করা যেতে পারে, হাসিনার ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। এমন পরিস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া আন্তর্জাতিক মানদণ্ডের লঙ্ঘন ও সামারি এক্সিকিউশনের শামিল। 1 মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ সত্ত্বেও ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনও অক্ষত রয়েছে। এছাড়া দেশটির অস্ত্রাগারে রয়ে গেছে হাজার হাজার ড্রোন। মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক এক মূল্যায়নের বারাত দিয়ে 3টি সূত্র সিএনএনকে এসব তথ্য জানিয়েছে। ইরান সম্পর্কে একটি সূত্র সিএনএনকে জানায়, তাদের ইরান এখনও সমগ্র অঞ্চল জুড়ে চরম ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা আছে। গোয়েন্দা প্রতিবেদনে এমন কিছু লঞ্চারের কথা বলা হয়েছে যেগুলো হয়তো হামলার কারণে মাটির নিচে চাপা পড়ে আছে, কিন্তু পুরোপুরি ধ্বংস হয়নি। ফলে এগুলো আপাতত ব্যবহারের অনুপযোগী হলেও সচল রয়েছে। 2টি সূত্র জানিয়েছে, ইরানের হাজার হাজার ড্রোন এখনও বিদ্যমান, যা দেশটির ড্রোন সক্ষমতার প্রায় 50%। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ অক্ষত রয়েছে। যুক্তরাষ্ট্র ইরান উপকূলে খুব একটা বিমান হামলা না চালানোয় এগুলো রক্ষা পেয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর মাধ্যমে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বড় ধরনের হুমকি তৈরি করতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধে বিজয়ের দাবি করেছেন, তবে এই গোয়েন্দা তথ্য বলছে সম্পূর্ণ কথা। ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের আরেকটি মার্কিন F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। আইজিআরসি নিয়ন্ত্রিত ফার্স নিউজ এজেন্সির একটি টেলিগ্রাম পোস্টে বলা হয়, যুদ্ধবিমান ইরানের উপর দিয়ে উড়ছিল, তখন সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়। আইআরজিসির দাবি, বিমানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে বিধ্বস্ত হয়েছে। বিমানটির মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলট সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার ফলে সৃষ্ট প্রচণ্ড বিস্ফোরণের কারণে পাইলটের পক্ষে বিমান থেকে বেরিয়ে আসা সম্ভব হয়নি বলে ধারণা করা হচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে এই দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ 1 মাসেরও বেশি সময় ধরে চলছে। অনেকেই এখন চিন্তা করছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি আরও বড় আকার ধারণ করে বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে। এই যুদ্ধ শুধু ইরানেই সীমাবদ্ধ নেই, এতে অন্তত আরও বহু দেশ প্রভাবিত হয়েছে, যেমন সংযুক্ত আরব আমিরাত, ইরাক, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, ওমান, আজারবাইজান, অধিকৃত পশ্চিম তীর, সাইপ্রাস, সিরিয়া, কাতার ও লেবানন। অনেকেই এখন প্রশ্ন তুলছেন, এই আঞ্চলিক সংঘাত কি পুরোদমে বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে? একটি যুদ্ধ কখন বিশ্বযুদ্ধে পরিণত হয়? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইতিহাসের এমিরিটাস অধ্যাপক মার্গারেট ম্যাকমিলান বিবিসির গ্লোবাল স্টোরি পডকাস্টে বলেছেন, মানুষ সাধারণত মনে করে যুদ্ধ খুব পরিকল্পনা করে শুরু করা হয়, আর যারা যুদ্ধে যায় তারা জানে কি করতে যাচ্ছে। কিন্তু তিনি ব্যাখ্যা করেন, আসলে অতীতের যুদ্ধগুলো দেখলে বোঝা যায়, প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রেও শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হওয়ার পেছনের কারণ হিসেবে অনেকটাই ছিল দুর্ঘটনা আর প্রতিপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি। একে অনেকটা স্কুলের মাঠের ঝগড়ার মতো ভাবা যেতে পারে, অর্থাৎ যেখানে ছোট ছোট ভুল বোঝাবুঝি বড় সংঘাতে রূপ নিতে পারে। ম্যাকমিলান বলেন, 1914 সালে অস্ট্রিয়া হাঙ্গেরির সম্রাট ফ্রান্স জোসেফের ভাতিজা আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্ডকে হত্যার ঘটনাই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা করে। এরপর খুব দ্রুত জোটবদ্ধ দেশগুলো একে অপরের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়ে। অস্ট্রিয়া ও হাঙ্গেরি একসঙ্গে সার্বিয়ার বিরুদ্ধে অভিযান চালায়, জার্মানি অস্ট্রিয়াকে সমর্থন দেয়, আর রাশিয়া সার্বিয়ার পক্ষে সেনা মোতায়েন করে। ফ্রান্স রাশিয়াকে সমর্থন করে, আর ব্রিটেন সম্মান ও কৌশলগত কারণে যুদ্ধে যোগ দেয়। এরপর যা ঘটে তা এক ভয়াবহ বৈশ্বিক বিপর্যয়ে পরিণত হয়। লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক ইতিহাস বিভাগের অধ্যাপক জো মায়োলো বিশ্বযুদ্ধকে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, বিশ্বযুদ্ধ হল এমন একটি সর্বাত্মক যুদ্ধ যেখানে সব বড় শক্তিগুলো জড়িয়ে পড়ে। তিনি বলেন, প্রথম বিশ্বযুদ্ধের সময় মূলত ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিগুলো জড়িত ছিল, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে এর সঙ্গে যুক্ত হয়েছিল যুক্তরাষ্ট্র, জাপান ও চীন। অনেকেই মনে করেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের উত্তেজনা মূলত আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ। কিন্তু প্রশ্ন হল, এই সংঘাত কি আরও বড় আকারে ছড়িয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে?
ফেব্রুয়ারিতে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি বলেন তার মতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন আর একে থামানোর উপায় হল রাশিয়ার ওপর কঠোর সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করা। তিনি বলেন, আমার বিশ্বাস পুতিন ইতোমধ্যেই এটি শুরু করেছেন। প্রশ্ন হল তিনি কতটা এলাকা দখল করতে পারবেন আর তাকে কিভাবে থামানো যাবে। রাশিয়া বিশ্বে একটি ভিন্ন জীবনধারা চাপিয়ে দিতে চায় আর মানুষ যে জীবন বেছে নিয়েছে তা পরিবর্তন করতে চায়। তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি এখন কতটা? মার্গারেট ম্যাকমিলান বলেন, আমার মনে হয় দেশটি এই সংঘাতকে আরও বড় করে তুলতে পারে। সেটি সম্ভবত ইরান অথবা ইরানের মিত্ররা, যেমন ইয়েমেনের হুতি গোষ্ঠী। তিনি ব্যাখ্যা করেন, ইরান যদি জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ রুটে হামলা চালায় বা হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে বৈশ্বিকভাবে এর প্রভাব পড়বে। এতে জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে এবং বড় শক্তিগুলো এতে জড়িয়ে পড়তে পারে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। অনেক দেশ সরাসরি যুদ্ধে না জড়ালেও তারা অর্থনৈতিক ও কৌশলগতভাবে প্রভাবিত হয়েছে। আরেকটি ঝুঁকির কথাও তিনি বলেন, এক অঞ্চলের সংঘাত অন্য জায়গায় নতুন করে সংঘাতের সুযোগ তৈরি করে দেয়। উদাহরণ হিসেবে চীন ভাবতে পারে যে পশ্চিমা দেশগুলো যেহেতু অন্যদিকে ব্যস্ত, তাই এটা তাদের জন্য তাইওয়ান নিয়ে পদক্ষেপ নেওয়ার সুযোগ। আবার বিশ্বের মনোযোগ অন্যদিকে থাকলে রাশিয়াও ইউক্রেনে তাদের তৎপরতা বাড়াতে পারে। ম্যাকমিলান বলেন, সংঘাত একটি অঞ্চল ছাড়িয়ে আরেকটি অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা সবসময়ই থাকে, কারণ এতে এমন দেশগুলো ব্যস্ত হয়ে পড়ে যারা তাদের বাধা দিতে পারত। এজন্য বাইরের দেশগুলো এর সুযোগ খুঁজে নিতে পারে। তবে অধ্যাপক মায়োলো মনে করেন, এই সংঘাত আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে। এতে সৌদি আরব সহ গালফ কোঅপারেশন কাউন্সিলের দেশগুলো জোড়াতে পারে, কিন্তু তার মনে হয় না যে চীন বা রাশিয়া সরাসরি যুদ্ধে নামবে। তিনি বলেন, বিশ্বের কোথাও কিছু হলেই চীন তাইওয়ানে হামলা করবে এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও বলেন, যদি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলি তাহলে আমার মনে হয় না চীন বা রাশিয়া সরাসরি এতে জড়াতে চাইবে, আর ইউরোপের এতে জড়ানোর সম্ভাবনা আরও কম। চীনের কৌশল নিয়ে তিনি বলেন, আপনার প্রতিদ্বন্দ্বী যদি বড় কোনো কৌশলগত ভুল করে তাহলে তাকে সেটি চালিয়ে যেতে দিন। তেলের দাম ওঠানামা হলেও চীনের কি কূটনৈতিকভাবে না জড়ানোই বেশি লাভজনক হবে? মায়োলো মনে করেন, চীনের জন্য এটা বড় কোনো সমস্যা নয়। যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে ব্যস্ত থাকে সেটা চীনের জন্য তেলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে দেবে।